কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। তাহলে আজকে তো গল্প শুনতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, আর সেই সঙ্গে গল্পকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আজকের গল্পটা বোধহয় বাংলাদেশের যে শ্রোতারা আমার আছেন তাদের বেশি ভালো লাগবে। আজকের গল্প পদ্মাপাড়ের মেয়ে, লেখা নলিনী দাস। হোপলেস। বন্দনাদির চাপা মন্তব্য কানে যেতেই মালতী থতমত খেয়ে তোতলাতে লাগলো। তারপরে বসে পড়ল। তার মুখ লাল হয়ে উঠেছে, কান ঝাঁঝা করছে। বন্দনাদি জিজ্ঞেস করলেন, আর কে চেষ্টা করবে? নমিতা, শর্মিলা, শান্তি, নূপুর? কেউ পারবে না? নূপুর উঠে দাঁড়িয়ে একটু হেসে বলল, চেষ্টা করতে পারি, কিন্তু আমি যে পূর্ববঙ্গের কথা বলতে পারি না দিদি, শিখিয়ে দিতে হবে। মালতী তোমায় সাহায্য করবে, পারবে না মালতী? মালতী মাথা নেড়ে সম্মতি জানালো। তখনও সে কথা বলতে পারছে না। তার মনে হচ্ছে সবাই তাকে নিয়ে হাসছে, ভদ্রতা করে মুখে কিছু বলছে না। বন্দনা দিয়া শ্যামলিদি মেয়েদের শনি রবির মধ্যে ভালো করে পাঠ শিখে নিতে বললেন। সোমবার থেকে পুরো রিহার্সাল শুরু হবে। টিচারেরা ঘর থেকে বেরিয়ে যেতেই বই কখানা নিয়ে কারাকারি শুরু হলো। সবারই একখানা বই চাই। নায়িকা সোনালি মিহি গলায় বলল, আমার এত বড় পাঠ, একটা আলাদা বই না দিলে কখন কপি করব, কখন শিখব? নায়ক সোহিনী বলল, নন্দা, তোর বাড়ির কাছে থাকে তার ছোট পাঠ, তোর বই থেকেই কপি করে নেবে না হয়। কৃষ্ণা বলল, আমার পাঠও বেশ বড়, এই শনি রবিতে বাড়িতে যা হই হই হবে, কি যে করব, একটুও কাজ হবে না। কেন রে? ও, তোর ছোটদার বিয়ে, বৌদি তো তোর বন্ধু না রে? মালতী চুপ করে একপাশে দাঁড়িয়েছিল। মেয়েদের কলরবে সহজভাবে যোগ দিতে পারে না সে। চুপি চুপি নূপুর এসে বলল, আমাকে কিন্তু সত্যিই সাহায্য করতে হবে, নইলে পারবো না। নেহাত কেউ রাজি হচ্ছিল না, তাই আমি পাঠটা করব বললাম। মালতী হেসে বলল, একটু সাহায্য করলেই পারবে? তুমি কিন্তু আমার চেয়ে অনেক সহজভাবে পাঠটা করতে পারতে, দেখলেই তো পারলাম না। কেন যে শুধু শুধু ঘাবড়ে গেলে? তুমি তো পূর্ববঙ্গের কথা স্বাভাবিকভাবেই বলো। মালতী উত্তর দেবার আগেই সেকেন্ড ট্রিপের মেয়েদের ডাক পড়ল। একদল মেয়ে রওনা দিল, যারা বাড়ির মোটরে যায়। একে একে সবার গাড়ি এলো। নূপুরের গাড়ি আগেই এসে দাঁড়িয়েছিল। সে বলল, চলো আজ তোমাকে পৌঁছে দিই, সন্ধে হয়ে গেছে যে। ব্যস্ত হয়ে মালতী বলল, না না, আমি নিজেই যেতে পারবো। কিন্তু নূপুর তার হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলল। রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট রোড, ঢাকুরিয়া ব্রিজ পার হয়ে গাড়িটা একটু থামলো। সেই সুযোগে দরজা খুলে নেমে মালতী বলল, আমি এখানেই নামলাম। কিছুতেই সে তাদের গলির মধ্যে পুরনো বাড়িতে স্কুলের বন্ধুদের নিয়ে যেতে রাজি নয়। তার ঠামার সেকেলে হাবভাব দেখে, বাঙাল কথা শুনে যদি তারা হাসে, সে তা সহ্য হবে না। বালিগঞ্জের নামকরা স্কুল বালিকা শিক্ষানিকেতনের অধিকাংশ ছাত্রী অবস্থাপন্ন পরিবারের মেয়ে। আবার মালতীর মতন কিছু সংখ্যক মধ্যবিত্ত ঘরের মেধাবী মেয়ে পরীক্ষা দিয়ে বৃত্তি নিয়ে পড়ছে। এ ব্যাপারে সহপাঠিনীদের কোনো মাথা ব্যথা আছে এমন প্রমাণ না পেলেও মালতীর সংকোচ কাটতেই চায় না। সে সহজ হতে পারে না। ক্লাসে সে সেরা ছাত্রীদের একজন। সাহিত্য রচনায় আর গানের দলে সে অংশ নেয়, কিন্তু সহজ হতে সে পারে না। ক্লাসে যদিও সে সেরা ছাত্রী, অভিনয় করতে বললেই কিন্তু সে ঘাবড়ে যায়। তার কান ঝাঁঝা করে, মুখের কথা জড়িয়ে যায়। আর তার প্রিয় টিচার বন্দনাদি, তার দিকে তাকালেই সে তোতলাতে শুরু করে। অথচ তার একটা আকাঙ্ক্ষা ছিল যে সে ভালো অভিনেত্রী হবে। বহু নাটক সে পড়েছে, বাড়িতে ঠাম্মাকে পড়ে শুনিয়েছে, তার সামনে হাত পা নেড়ে অভিনয় পর্যন্ত করেছে। কই, তখন তো সে দিব্যি লম্বা লম্বা পাঠ করতে পারে, কথা জড়িয়ে যায় না, হাত পা ঠান্ডা আর কান গরম হয় না। ঠামাও তেমনি দিব্যি নাতনির সঙ্গে অভিনয় করেন, নিজেদের ছোটবেলাকার অভিনয়ের গল্প বলেন। বালিকা শিক্ষানিকেতনের খ্যাতি শুধু লেখাপড়ার জন্য নয়, এখানে হাতের কাজ, খেলাধুলা, নাচ গান ভালোই হয়, আর অভিনয়ের তো কথাই নেই। টিচারদের
বিশেষত বন্দনাদির আর শ্যামলীদির উৎসাহে একটা নাট্য সমিতি গড়ে উঠেছে। সপ্তাহে সপ্তাহে সেখানে নাটক পড়া হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করা হয়। এবারকার এই অভিনয়ের গুরুত্ব খুব বেশি, কারণ সর্ব কলিকাতা আন্তঃবিদ্যালয় একাঙ্ক নাটিকা প্রতিযোগিতায় যোগ দেওয়া হয়েছে। বন্দনাদি আর শ্যামলীদি বলেছেন যে প্রতিযোগিতায় প্রথম হয়ে শিল্ডটা তো জিততেই হবে, শ্রেষ্ঠ অভিনেত্রীর মেডেলটাও পাওয়া চাই। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রমুখ বিখ্যাত লেখকদের সর্বজন পরিচিত নাটকগুলো বাদ দিয়ে তাঁরা বেছে নিয়েছেন এক অখ্যাত লেখকের নাটক, পদ্মাপাড়ের মেয়ে। লেখক বিখ্যাত না হলে কি হবে, নাটিকা দারুণ জমজমাট, স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের পটভূমিকায় লেখা, রোমাঞ্চকর উত্তেজনায় ঠাসা। কোন ভূমিকায় কে অভিনয় করবে বন্দনাদি প্রশ্ন করতে না করতেই কয়েকটা মেয়ে সমস্যারে বলল, তরুণ বিপ্লবী নায়ক তো সোহিনী হবে। আরো কয়েকটি মেয়ে বলল, আর সেই কলেজের মেয়ে নায়িকার পাঠ, সেটা নিশ্চয়ই সোনালি করবে। ব্যাস, নায়িকার বাবা মা, ছোট ভাই, গুপ্ত সমিতির ছেলেমেয়েরা, জাঁদরেল পুলিশ অফিসার আর সেপাইদের পাঠও সহজেই বাছা হয়ে গেল। ঠাকুমা কে হবে? বন্দনাদি জিজ্ঞেস করেছিলেন। মনে রেখো, নায়িকার বুড়ি ঠাকুমার পাঠ খুবই গুরুত্বপূর্ণ। বইটার নাম পদ্মাপাড়ের মেয়ে, ওই ঠাকুমার নামেই। নূপুর মালতীর নাম বলেছিল। পূর্ববঙ্গের কথা কি আর কেউ বলতে পারবে? মালতীও রাজি হয়েছিল, কিন্তু যখনই মনে হলো সবাই তার দিকে তাকিয়ে আছে, পাঠ বলতে গিয়ে সে থতমত খেয়ে গেল, তোতলাতে শুরু করলো। তাই বন্দনাদি বললেন, হোপলেস। সোমবার থেকে জোর রিহার্সাল শুরু হলো। সোনালি আর সোহিনী চমৎকার অভিনয় করছিল। জাঁদরেল পুলিশ অফিসারের পাটে মোটা রঞ্জনা আর বোকা সেপাইয়ের পাটের চারু, ছোট ছেলের পাটে নন্দা, সবাই ভালো করছিল। কিন্তু নূপুর কিছুতেই সহজভাবে পূর্ববঙ্গের কথা বলতে পারছিল না, কিন্তু হেসে হাত পা নেড়ে ত্রুটি সেরে দিতে চেষ্টা করছিল। বন্দনাদি সবাইকে উৎসাহ দিয়ে বলছিলেন, বেশ হচ্ছে মেয়েরা, কিন্তু আরো ভালো অভিনয় করতে হবে। মনে রেখো, শিল্ড জেতা চাই চাই। দেখতে দেখতে অভিনয়ের দিন কাছে এসে গেল। রবিবার অভিনয়, তারই স্টেজ রিহার্সালের জন্য শনিবারও স্কুল বন্ধ। মেয়েরা সাজগোজ করছে, এমন সময় রঞ্জনা বলল, নূপুর কোথায়? নূপুরকে দেখেছিস কেউ? আর দু চারজন বলে উঠল, তাই তো তাই তো, নূপুর আসেনি, সে তো কখনো দেরি করে না। গোলমাল শুনে গ্রিন রুমে এসে বন্দনাদি খবর জেনে বলল, সত্যি ভারী মুশকিল হলো। ছোট মেয়েরা অভিনয় দেখবে বলে বসে আছে, এত দেরি করা চলে না, তোমরা শুরু করো। এখনই হয়তো নূপুর এসে যাবে। যতক্ষণ না আসে প্রম্পটার জোরে জোরে ওর কথাগুলো বলে দেবে। আর শর্মিলার কোনো পার্টি নেই, সে ঠাকুমার সাজ পরে স্টেজে উঠে মূকাভিনয় করবে। এইভাবেই রিহার্সাল শুরু হলো, ক্রমে শেষ হতে চলল। তবু নূপুর এলো না। ততক্ষণে বন্দনাদি সত্যিই চিন্তিত হয়ে পড়েছেন। অভিনয় শেষ করে অন্য সব মেয়েরা যে যার বাড়ি চলে গেল। তখনও মালতীকে দাঁড়িয়ে থাকতে দেখে বন্দনাদি বললেন, কিছু বলবে? একটু ইতস্তত করে মালতী বলল, বলছিলাম কি, আমার মনে হয় নূপুরের জল বসন্ত হয়েছে। কি সর্বনাশ! কে বলল তোমাকে? কেউ বলেনি, মানে ঠিক জানি না, কিন্তু ওর ভাই বোনের হয়েছে। আর কাল নূপুর বলছিল যে তার জ্বর আসছে, গায়ে মাথায় ব্যথা। ঠিক তখনই নূপুরের মায়ের চিঠি নিয়ে ওদের দরোয়ান এলো। তিনি লিখেছেন যে নূপুরের জল বসন্তই হয়েছে। তিনি খুব দুঃখিত, নূপুরের পক্ষে অভিনয় করা সম্ভব নয়। মাথায় হাত দিয়ে বসলেন বন্দনাদি। কালই যে অভিনয়, এখন তো আর নতুন কাউকে শিখিয়ে নেবার সময় নেই। তবে তাদের এত সাধের, এত আশা ও এত শ্রমের ফলে এই অভিনয়কে বন্ধ করে দিতে হবে? আর কাউকে সামনে না পেয়ে বন্দনাদি বললেন, কি উপায় হবে মালতী? সাহস সঞ্চয় করে মালতী বলে, একটা উপায় হতে পারে দিদি, যদি অনুমতি দেন আমার ঠাকুমা অভিনয় করবেন। আকাশ থেকে পড়লেন যেন বন্দনাদি। তোমার ঠাকুমা? কি বলছো, বুড়ো মানুষ! মালতী যেন তার স্বাভাবিক লজ্জা সংকোচ ভুলে গেছে। সে বলে, এটা তো বুড়ি ঠাকুমারই ভূমিকা। ঠামা ছোটবেলায় নারায়ণগঞ্জের স্কুলে খুব ভালো অভিনয় করতেন, একবার মেডেল পেয়েছিলেন। কিন্তু কাল অভিনয় তিনি পাঠ শিখবেন কখন? পাঠ তো ঠামার শেখাই আছে। আমি রোজ বাড়ি ফিরে ঠামার কাছে সব পাঠ শোনাতাম, উনি আমার সঙ্গে অভিনয় করতেন। এটা আমাদের একটা প্রিয় খেলা। যখন শুনলেন নূপুরের অসুখ, তখন রাজি হলেন।
তাহলে কাল অন্তত তাকে একটু তাড়াতাড়ি নিয়ে এসে গ্রিন রুমেই রিহার্সালের ব্যবস্থা করি। সেটা বোধহয় ঠামা রাজি হবেন না দিদি, দরকারও হবে না, দেখবেন উনি ঠিক স্টেজে উঠে পাঠ করে দেবেন, কেউ বুঝতেও পারবে না। উপায়ান্তর না দেখে বন্দনাদি মালতীর এই অভূতপূর্ব প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কিন্তু ঠিক স্বস্তি পেলেন না। শেষে একটা লোক হাসানো কাণ্ড হবে না তো? তার চেয়ে কি অভিনয় বন্ধ করে দেবেন? মালতী আবার বলল, থামা সত্যি সত্যি পদ্মাপাড়ের মেয়ে। নূপুর বেচারি এত চেষ্টা করেও ঠিকভাবে পূর্ববঙ্গের কথা বলতে পারছিল না। বন্দনাদি এবার হেসে ফেললেন। অভিনয়ের দিন মেয়েরা এসে তো অবাক, নূপুরের বদলে এক নতুন অভিনেত্রী পাঠ করবে শুনে। একেবারে অভিনয়ের সময় স্টেজে এসে উঠবে। তার নাম কি দিদি? বিনা রিহার্সালে করবে কি করে? আমাদের স্কুলের মেয়ে নয়? কোন স্কুলের? বন্দনাদি ঠোঁটে আঙুল দিয়ে বললেন, আর একটাও প্রশ্ন নয়, খুব ভালো ব্যবস্থা হয়েছে, স্টেজে উঠেই বুঝবে, নিশ্চিন্ত মনে অভিনয় করো। কিন্তু মনে মনে তিনি নিজে মোটেও নিশ্চিন্ত বোধ করছিলেন না। শুরু হবার সময় হতে চলল, অথচ মালতী বা তার ঠাকুমা কারুর দেখা নেই। শেষে একটা কেলেঙ্কারি হবে না তো? বন্দনাদি ঘর বার করতে লাগলেন। একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। এক বৃদ্ধা নেমে ধীর পায়ে সোজা গ্রিন রুমের দিকে চললেন। আপনি কি মালতীর ঠাকুরমা? জিজ্ঞাসা করলেন বন্দনাদি। মাথা নেড়ে সম্মতি জানালেন বৃদ্ধা। আর কথাবার্তার সময় ছিল না। বন্দনাদি বৃদ্ধাকে নিয়ে গ্রিন রুমে গেলেন। অভিনয় শুরু হয়ে গেল। ক্রমে অভিনয় বেশ জমে উঠল। নায়ক নায়িকা চমৎকার অভিনয় করছে, বিপ্লবী ছেলে মেয়েরাও কম যায় না। ক্রমে অভিনয় জমে উঠেছে। প্রথম দিকে ঠাকুমার বেশি বড় ভূমিকা ছিল না, খুব সুন্দর স্বাভাবিকভাবেই তিনি অভিনয় করে গেলেন। শেষ দৃশ্যে নবাগতা বৃদ্ধার চমৎকার অভিনয় দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। কি স্বাভাবিক কথাবার্তা, সপ্রতিভ সাবলীল ব্যবহার, হাসি ঠাট্টা করে নারকেল নাড়ু চন্দ্রপুলি খাইয়ে তিনি অফিসারদের ভুলিয়ে আটকে রাখলেন। ওদিকে নায়ক নায়িকা সহ বিপ্লবী ছেলেমেয়েরা যে পদ্মা পার হয়ে পালিয়ে গেল, সে খবর তারা জানতেও পারল না। যবনিকা পড়বার পরে হাততালির চোটে হলঘর যেন ফেটে পড়তে চাইল। সবার মুখে কেবল পদ্মাপাড়ের ঠাকুমার নাম। মেয়েরাও সবাই তার সঙ্গে আলাপ করতে চায়, কিন্তু কোথায় সে? স্টেজে নেই, গ্রিন রুমে নেই। পুলিশ অফিসার রঞ্জনাই প্রথম লক্ষ্য করলো যে স্টেজের পোশাক আর মেকআপ সহই সেই বৃদ্ধ অবস্থার বুড়ো মানুষ অত দ্রুত দ্রুত লম্বা লম্বা পা ফেলে বারান্দা দিয়ে চলেছে। ফটকের দিকে দৌড়ে গিয়ে সে তাকে গ্রেপ্তার করে ফেলল। বলল, আমরা আপনার অভিনয় দেখে। হে কি, তুমি মালতী? পাকা পরচুলার তলা দিয়ে ততক্ষণে মালতীর কালো চুলের গোছা বেরিয়ে পড়েছে। আর লুকোবার উপায় নেই। চুপ চুপ, কাউকে বলো না লক্ষ্মীটি। আর চুপ চুপ। রঞ্জনার চিৎকার শুনে অনেকেই ছুটে এলো, মালতীকে টেনে গ্রিন রুমে ফিরিয়ে আনলো। তুমি এত ভালো অভিনয় করতে পারো মালতী? বুঝতেই পারিনি এতদিন। ছাই চাপা আগুন। পালাবে কোথায়? আমরা তো এখন খাওয়া দাওয়া করব। আজই সব অভিনয় শেষ হলো, বিচারকেরা ফলাফল জানাবেন, না শুনে যাব না। বন্দনাদিও এসে অভিনন্দন জানালেন। এমন ভালো অভিনয় অনেকদিন দেখিনি মালতী। আনন্দে মালতী কথাই বলতে পারছিল না। তখনও কিন্তু তার আনন্দের ষোলকলা পূর্ণ হয়নি। কিছুক্ষণ পরে বিচারকরা ফলাফল ঘোষণা করলেন। প্রথম শিল্ড পেল কলিকাতা বিদ্যালয়, দ্বিতীয় হলো বালিকা শিক্ষানিকেতন। সবচেয়ে ভালো অভিনেত্রীর সম্মান, সোনার মেডেল কিন্তু শিক্ষানিকেতনের ছাত্রী পদ্মাপাড়ের মেয়ে মালতী পেল। আবার একচোট সানন্দ হাততালি আর অভিনন্দনের পালা। বন্দনাদি এক ফাঁকে বললেন, তুমি নিজেই অভিনয় করতে চাও, একথা সরলভাবে বলনি কেন মালতী? মালতীর মুখ লাল হয়ে উঠল। সে বলল, দিদি বিশ্বাস করুন, সত্যি সত্যি ঠামাই অভিনয় করবে স্থির ছিল। ঠামা রাজিও ছিলেন, কিন্তু আজ হঠাৎ তার এমন সাংঘাতিক মাথা ধরল যে বিছানা ছেড়ে উঠতেই পারলেন না। পাছে অভিনয় পণ্ড হয়, কিছু না ভেবেচিন্তে ঝোঁকের মাথায় ঠামার মেকআপ নিয়ে চলে এসেছিলাম। ভাগ্যিস এসেছিলে, তাই তো এমন চমৎকার অভিনয় দেখলাম। আর ভাগ্যিস তুমিই অভিনয় করলে, তাই তো সোনার মেডেল পেলে। সব কৃতিত্ব ঠামার দিদি, তিনি আমায় সব শিখিয়েছেন। তোমার ঠামার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। একদিন দেখা করতে যাব।
মেয়েরা কলরব করে উঠল। আজকেই যাব দিদি, এখনই যাব, বাসটা তো রয়েছে, এমন ঠামাকে দেখতেই হবে। মালতীর কোনো আপত্তি টিকল না। অত বড় বাস নিয়ে তখনই সবাই তাদের গলির বাড়িতে হাজির। মালতী ভয় পাচ্ছিল হয়তো ঠামা বেশি অসুস্থ থাকবেন, এত লোক দেখে হয়তো তিনি বিব্রত হয়ে কি করবেন ভেবে পাবেন না, কিন্তু মনে হলো ঠামা যেন এর জন্য প্রস্তুতি ছিলেন। উঠোনের পাশে বারান্দায় মাদুর পেতে বসিয়ে সকলকে হাসি, চন্দ্রপুলি, গল্প আর নারকেল নাড়ু দিয়ে পরিতৃপ্ত করলেন, ঠিক সেই গল্পের ঠাকুমার মতন। মেয়েরা তো মুগ্ধ। আমরা আবার আসবো ঠামা, চন্দ্রপুলি আর নাড়ু খাবো, আপনার ছোটবেলার গল্প শুনবো। আসবে বই কি, যত খুশি ততবার আসবে। বন্দলাদি বললেন, আপনি এখন সুস্থ হয়েছেন দেখে সুখী হলাম। মালতীর মনে একটা সন্দেহ দানা বেঁধে উঠেছিল। সে বলল, তাহলে তোমার সত্যি সত্যি মাথা ব্যথা হয়নি তাই না ঠামা? বন্দনাদির দিকে চোখ টিপে ঠামা বললেন, হয়েছিল বই কি দিদি, তোকে স্টেজে তোলবার জন্যই তো আমার যত মাথা ব্যথা। সবাই এক স্বরে হেসে উঠল। কেমন লাগলো তোমাদের গল্পটা? ভালো লাগলো নিশ্চয়ই। তাহলে আজকে আমাদের গল্পটার রিভিউ কিন্তু আমার চাই, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও পদ্মাপাড়ের মেয়ে কেমন লাগলো। আজকে আর আমি বিশেষ ডায়েট টিপস দিচ্ছি না, শুধু বলি যারা রোগা হতে চাইছো তারা যেমন মুড়ি খাবে না, তারা কিন্তু সুজি খেতে পারো ওটসের বদলেও। সুজি কিন্তু প্রচুর ফাইবার দেওয়া খাবার বলে ওজন কমাতে বেশ সাহায্যই করে। আজ তবে আসি, দেখা হবে সামনের রবিবার নতুন কোনো গল্প নিয়ে। আজ তবে টাটা।